ওকে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, আবার একটু জানাও আমাকে। সাউন্ড ঠিক আছে, দেখো তো, একটু জানাও আমাকে। তো সবাই একটু দ্রুত জয়েন করো, আমাদের লাইভটা কিন্তু প্রথম অবস্থায় একটু কেটে গিয়েছিল। হ্যাঁ, তো আমি লাইভটা অ্যাগেইন চালু করে দিয়েছি আর কি। সো লাইভটা তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ ওরা অনেকেই হয়তো ভাবতে পারে যে লাইভটা মনে হয় শেষ হয়ে গেল নাকি। তো ঠিক আছে, আমরা হচ্ছে আজকে এখন সেকেন্ড পার্টটা করবো আর কি। তো সেকেন্ড পার্টে আমি হচ্ছে তোমাদেরকে এই প্রমাণটা নর্মালি করাই দেবো। ঠিক আছে, দেখো এই প্রমাণটা কি সবাই পারো কি না আমি একটু জানাবা। ওকে, যারা পারো তাহলে তো কোনো কথাই নাই। ধর কী লিখলাম এগুলা, 3 বিটা 2 গামা। তো এই প্রমাণটা মোটামুটি আমরা করবো আর কি। ঠিক আছে, সো সবাই আসো একটু দ্রুত, একটু আরেকবার তোমরা বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, এটা কি সবাই পারো তোমরা? এইটা কি সবাই পারো? অনেকেই পারো, আবার অনেকে আবার পারো না। এটা কিন্তু কালকে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, সো অবশ্যই এটা সবাই করবা ভালো করে। কেউ যদি না পারো, এটা খুবই সহজভাবে আমি করাই দিই। হ্যাঁ, বেশি পেঁচাই না, এটা কয়েকটা উপায়ে করা যায়, তবে যেটা আমার কাছে সহজ মনে হয় ওইটাই করাই দিচ্ছি। হ্যাঁ, সো প্রথম অবস্থায় কিন্তু পারি। আচ্ছা, পারি ভাই, তাহলে পারো না এমন কি অবস্থা? যদি না পারো আমি করাই দেবো, যদি পারো তাহলে করাই দেবো না কিন্তু। আচ্ছা, ইমরান পারে, তারপরে হচ্ছে ইন্দ্রজিৎ পারি না, তারপরে তানজিয়া আক্তার পারি, তারপরে আরাফাত করাই দেন, মুরাদুল শুরু করেন। এটা পারেন কি সবাই? আচ্ছা, পারেন না। আচ্ছা, খুব সিম্পলি শেষ করে দেই, বেশি সময় লাগবে, 10 মিনিটে শেষ করে যাবে। ঠিক আছে, তো আমরা একটা মিনিট, এইটার কিন্তু অলরেডি আপনাদেরকে হ্যান্ড নোটটা আমি হচ্ছে এটা কারিগরি পাঠশালার পেজে, এটা কালকে ঠিক রাত 3টার সময় দিছিলাম আর কি। 3টার সময় মনে হয় অনেকে ঘুমাইছিল তোমরা। একটা মিনিট, জাস্ট 1 মিনিট। সো এটা অনেকটা পিছনে পড়ে গেছে অবশ্য। ফিজিক্স 1 2 3। আচ্ছা চলো আমরা শুরু করি। আমাদের যে নোটে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই লিখে দেব। তো আমরা ধরে নেব এখানে একটা বস্তুকে ধরে নেব। তো সেই বস্তুটা আর আকারটা একটা নির্দিষ্ট আকৃতির হবে। অর্থাৎ ধরলাম যে একটি বস্তু বর্গাকার, আমরা এইভাবে লিখি যে বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য 1 একক। ওই বস্তুতে তাপের পরিমাণ বৃদ্ধি হলে এর দৈর্ঘ্য আলফা পরিমাণ বৃদ্ধি পায়। আমরা এটা নর্মাল একটা কথা লিখলাম যে একটা বর্গাকার বস্তু আছে, একটা বর্গাকার বস্তু আছে, যে বস্তুটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম যে আমরা 1 একক করে আর কি। তো এইটা যদি আমরা একটু কি করি, তাপ দিই, তাহলে এটা তাপ দিলে দেখা যায় এটার দৈর্ঘ্য একটু কি পায়, বৃদ্ধি পায়। অর্থাৎ আগে ছিল 1, এখন হয়ে গেছে 1 + ডেল।
ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এভাবে লিখব যে বস্তুটির প্রথম অবস্থায় বা প্রাথমিক দৈর্ঘ্য 1 একক, পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে 1 প্লাস আলফা এত একক। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এখন ক্ষেত্রফল বের করব এটার। আমরা এইটারই হচ্ছে আয়তন বের করব। আমরা প্রথমে ক্ষেত্রফল বের করব, তারপরে হচ্ছে কি বের করব, আয়তন বের করব। তাহলে আমরা হচ্ছে প্রথমেই এটার ক্ষেত্রফলটা বের করি যে বস্তুটির প্রাথমিক ক্ষেত্রফল, আগের মতোই সব কিছু, জাস্ট এবার দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল। তাহলে আমি যদি বর্গাকার বস্তুর ক্ষেত্রফল চিন্তা করি, এটা বর্গ, এর প্রত্যেকটা বাহুর মান 1। তোমরা চাইলে এখানে চিত্র একটা অঙ্কন করতে পারো, এটা ভালো হবে। আমি নোটে কি চিত্র অঙ্কন করছি, নোটে কিন্তু চিত্র দেই নাই, তোমরা চাইলে একটা চিত্র অঙ্কন করতে পারো। ঠিক আছে, এবার চিত্র অঙ্কন করে দেখাই দিবা। তো আমরা জানি বর্গ দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। তাইলে এখন আমরা এইটার সাথে এটা গুণ করলে কি হবে, ওই 1ই হবে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রফল কি হবে, এত বর্গ একক, বর্গ একক। তাইলে আমাদের প্রাথমিক ক্ষেত্রফল 1 বর্গ একক। এখন বড় বৃদ্ধি পাওয়ায় পরিবর্তিত ক্ষেত্রফল 1 প্লাস আলফা, তার উপরে কী হবে, স্কোয়ার হবে। তাই না? আমরা জানি বর্গের ক্ষেত্রফল মানে কি, বাহুর উপরে স্কোয়ার। তাইলে আমাদের প্রথম প্রাথমিক বাহুটা ছিল 1, এটার উপরে স্কোয়ার দিলে একই হবে অ্যান্সার। এবং পরবর্তী বাহুটা হলো 1 প্লাস আলফা, তাহলে 1 প্লাস আলফার উপরে স্কোয়ার দিলাম। তাহলে আমরা কিন্তু নর্মালি একটা সূত্র জানি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 1টাকে এ ধরলাম, তাহলে কি হবে, এ স্কোয়ার মানে কি 1 প্লাস হচ্ছে 2ab, তার মানে কি এখানে এ উজ্জ আছে বলতে 1 উজ্জ আছে, প্লাস হচ্ছে কি আমাদের আলফা স্কোয়ার। এখন এই যে আলফা স্কোয়ার আছে যেটা, এইটা হচ্ছে উচ্চঘাত জন্য আমরা এটাকে বর্জন করব। আমরা এখানে একটা নোট লিখব যে আলফা স্কোয়ার উচ্চঘাত হওয়ায় বর্জন করে পাই বা বর্জন করে, এতটুকু লিখবা। ঠিক আছে, তাহলে আমরা কি বের করলাম, ক্ষেত্রফল বের করলাম। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, এটার পার্থক্য বের করতে হবে। অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম, সেই ক্ষেত্রফলের যে পার্থক্যটা সেটা আমাদের এখন বের করতে হবে। তো এতটুকু সবাই বুঝছো কিনা একটু জানাও। আশা করি মনে হয় এটা বুঝতে পারছো, নর্মাল একটা বিষয়, আমরা সহজভাবে এটা প্রমাণ করব। ঠিক আছে, বলো বুঝছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, বোঝেন নাই? এখানে না বোঝার মতো ভাই কিছু নাই। দেখেন, আপনার কাছে একটা বস্তু আছে, যেই বস্তুটার বাহুর দৈর্ঘ্য সমান, এবং যেহেতু এটা বর্গ, তাহলে বর্গের এইটা বাহুর 1 হলে এইটা 1, এইটা 1, এইটা 1, তাহলে প্রথমের দিকের বাহুর দৈর্ঘ্য 1। এখানে যখন তুমি তাপমাত্রা দিবে তখন বাহুর দৈর্ঘ্য বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কতটুকু বাড়বে, আলফা প্লাস 1 প্লাস আলফা পরিমাণ বাড়ছে। এখন আমরা কি করব, প্রথমে যে বাহুটা ছিল সেই বাহুর মধ্যে দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করবো। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কোয়ার। তাহলে আমাদের প্রাথমিক বাহু হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে। এবং পরবর্তী বাহু হচ্ছে 1 প্লাস আলফা, সেজন্য 1 প্লাস আলফার উপর স্কোয়ার দিচ্ছি। তাহলে 1 প্লাস আলফার উপর স্কোয়ার দিলে কি হবে, 1 প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বসছে। আর এখন এখানে জাস্ট একটা নোট লিখবা যে এইটা উচ্চঘাত হয়, অর্থাৎ আলফা স্কোয়ার উচ্চঘাত হয় কি করে পাই, বর্জন করে পাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে যেটা লিখবো যে অতএব
ক্ষেত্রফল প্রসারাঙ্ক বিটা অর্থাৎ পার্থক্য। আমাদের প্রথমটার ক্ষেত্রফল কত ছিল? আমরা প্রথমটার ক্ষেত্রফল দেখতেছি হলো, আচ্ছা তার আগে বড় যেটা সেটা আগে নেব। বড়টার ক্ষেত্রফল হচ্ছে 1 + 2 আলফা এবং প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে কত? 1। তাহলে আমরা দুটাকেই কি করব? মাইনাস করব বা পার্থক্য করব। তাহলে আমরা 1 আর 1 যদি বাদ দিই তাহলে কত হবে? এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 আলফা। তাহলে ক্ষেত্র প্রসারাংশ বের করলাম। তাহলে এরপরে সেম টু সেম ভাবে আমরা, এটা অবশ্য না মিশাইলে হইতো, এরপরে সেম টু সেম ভাবে আমরা এইভাবে লিখবো যে প্রাথমিক অবস্থায় বস্তুর আয়তন, আমরা ক্ষেত্রফল বের করছি, এবার আয়তন বের করবো। তাহলে বলো দেখি আয়তন মানে কি? কিউব হবে না? তাহলে এটার উপর কিউব করলে কত হবে? এই 1ই হবে। কিন্তু আমাদের যেটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়, হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় হ্যাঁ পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত আয়তন লিখি আমরা, পরিবর্তিত আয়তন 1 + আলফা, তার উপর কী হবে? কিউব হবে না? বোঝো নাই? আমাদের প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল 1, যার কারণে 1-এর উপর কী দিছি আমরা? কিউব দিছি। কিন্তু পরবর্তীতে দৈর্ঘ্য ছিল কত? 1 + আলফা, তো সেই জন্য 1 + আলফা তার উপর কিউব দিছি। এখন কিউবের যে নর্মাল সূত্রটা আছে, কি সূত্র বলো দেখি? a³ + 3a² + 3a², এটার উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই। তারপরে কি? b প্লাস হচ্ছে কি 3a × b²। তাহলে a1 এটা লেখার দরকার নেই, প্লাস হচ্ছে কি হবে? বোঝো নাই মনে হয় না? দেখো আমরা কিন্তু নর্মালি একটা সূত্র জানি, a + b অল কিউবেড a² + 3a² b প্লাস হচ্ছে 3ab² প্লাস হচ্ছে b³ এই সূত্রটা একটু মনে রাখবা। দেখো তুমি এই সূত্রটার সাথে এটা ম্যাচিং করে দেখো, একই হবে। কিন্তু আমি জাস্ট 1-এর উপর এখানে কিউব দেইনি, কারণ 1 কিউব দিলেও যে কথা, না দিলেও একই কথা। তাহলে এখানে উচ্চঘাত কোনগুলো? এখানে উচ্চঘাত কিন্তু তোমার এই যে α² ও α³ উচ্চ ঘাত হওয়ায় বর্জন করে, হ্যাঁ এতটুকু লিখবা, বর্জন করে। তাহলে আমরা যদি বর্জন করি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে সেম টু সেম ভাবে আমরা কি লিখবো এবার? নিচে দেখা যাচ্ছে কি? নিচে দেখা গেলে বলো আয়তন গামা = হবে 1 + 3 আলফা মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা আগের মতোই কাজ করতেছি কি, যে আমরা যেমন ক্ষেত্রফল প্রসারাঙ্ক বের করছি বিটা, এবার আমরা আয়তন প্রসারাঙ্ক গামা বের করতেছি। তাহলে আমাদের যে আয়তন বের হয়েছিল সেটার সাথে আমরা কি করলাম? প্রথমে যে আয়তনটা সেটা বাদ দিলাম। তাহলে আমরা লিখতে পারি গামা = কত? 3 আলফা। সো নিচে কি দেখা যাচ্ছে? নিচে ঠিক আছে, দেখো ঠিক আছে, দেখো জাস্ট আমি বিয়োগ করছি এখানে, বাবারে এত নিচে চলে গেছে, বিয়োগ করছি এখানে। আমরা বিয়োগ করার পরে দেখতেছি কি, যে গামা = 3 আলফা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা হচ্ছে আর কোনো কাজ কাম নাই আমাদের, এখন আমরা হচ্ছে নর্মালি এটাকে সমীকরণে কিভাবে রূপ দেওয়া যায় সেটা আমরা দেখব। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, হ্যাঁ এখন নিচে দেখা যাচ্ছে কি? এখন আশা করি নিচে দেখা যাচ্ছে না? এখন আশা করি নিচে দেখা যাওয়ার কথা। এখন আশা করি নিচে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, গরিব মানুষ ভাই, বুঝছেন? দোয়া করি সবাই যেন আল্লাহ আমাদেরকে আরো বরকত দেয়, হ্যাঁ আমরা যেন আরো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য। সো তোদের দোয়া দরকার। যদিও বা তোরা নামাজ পড়তে গেছিলি, আল্লাহ জানে তোরা দোয়া করছিস কি না। একটু আগে তোরা বল দেখি কেউ কি আমার জন্য দোয়া করছিস নামাজ যে পড়তে গেলি? তোদের জন্য যে আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোরা তো ভাই কেউ তো মনে করো যে গেলি না, যে ভাই নীরব ভাইয়ের জন্য একটু দোয়া করি আসি। কেউ কি গেছিলি? নামাজে কি বলছিলি যে নীরব ভাইয়ের জন্য আল্লাহ তুমি নীরব ভাইয়ের টাকা পয়সা বাড়াই দাও, নীরব ভাইয়ের ব্যবসায় বরকত বাড়াই দাও? বলিস নাই? এরপর থেকে বলবি, ঠিক আছে? এরপর থেকে এটা বলবি। দেখ
তাহলে আমরা এবার আরেকটা কাজ করব এখানে। আমাদের দেখো এই দুটা জায়গায় একটা কমন বিষয়, সেটা হলো যে এখানে আলফা আছে, আবার এখানেও কিন্তু আলফা আছে। তাহলে আমরা এখান থেকে যদি আলফার মানটা বের করতে পারি, 1 নম্বর সমীকরণ দেই, উপরেই বের করলাম আলফার মানটা, আবার এখান থেকে আমি আলফার মানটা বের করব। তাহলে আলফা ইজ ইকুয়াল হবে কত, গামা ভাগ 3। নিচে কি দেখা যায় রে? যা, কোনো কাজ হইল, ভালো করতে চাইলাম আরো খারাপ হয়ে গেল। আচ্ছা, একটা মিনিট, দেখো নিচে এই অংশটাকে জাস্ট একটু ভাগ করে দিয়েছি আমি। দেখো তো এই যে নিচে অংশটা দেখো ভাগ করে দিছি, জাস্ট আমি উভয় দিক থেকে আলফার মান বের করছি। তাহলে এখন উভয় দিক থেকে আলফার মান যদি বের করতে পারি, ওইটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, তাহলে এইটাকে দেই 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? আরে বাবা, এত সমস্যা হচ্ছিস কেন? দুই নাম্বার। তাহলে এখন 1 নাম্বার আর 2 নাম্বার, যেহেতু এইটাও আলফা এটাও আলফা, তাহলে আমরা দুইটাকে একই লিখতে পারি না। তাহলে এই জিনিসটা একটু মিশাই দিই। হ্যাঁ, আমি শুধু এর পরের লাইন, মানে এইটার পরের লাইন, যদি আবার নোট আছে নোট দেখে তোমরা তুলে নিও। ঠিক আছে? এখন আপাতত প্রমাণটা করাই দিই। 1 ও 2 নং হতে, তাহলে 1 ও 2 নং হতে কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল বিটা ভাগ 2, আলফা ইজ ইকুয়াল গামা ভাগ 3। কারণ দেখো আলফা ইকুয়াল আমি এইটাও লিখতে পারবো, আবার আলফা ইকুয়াল আমি গামা ভাগ 3ও লিখতে পারবো, যার কারণে আমি কি লিখলাম? আলফা ইজ ইকুয়াল বিটা ভাগ 2, আবার বিটা গামা ভাগ 3। তাহলে এখন যেহেতু প্রমাণে বলছে 6, 3 আর হচ্ছে 2, তাহলে আমরা কি করব? এখানে যেহেতু 6 আছে, তাহলে সবাইকে আমরা 6 দ্বারা গুণ করে দিই। তাহলে সবাইকে যদি আমরা 6 দ্বারা গুণ করে দিই, দেখি কি হয়। আশা করি প্রমাণটা মিলে যাবে। দেখো একটু কাটাকাটি করি, তাহলে এখানে 3, এখানে কাটাকাটি করলে কত হবে? 2 হবে। তাহলে দেখো প্রমাণটা মিলে গেছে, এটাই অ্যান্সার। তোমরা নোটটা পরে দেখে সুন্দর করে তুলে নিও, বা চাইলে এখনই তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রমাণিত। ঠিক আছে, শেষ। তো আমি বেশি সময় নষ্ট করবো না, সবাই বুঝতে পারলে তাড়াতাড়ি ডান লিখবা, এরপরে অঙ্কে যাব আমি। এখানে কিচ্ছু নাই ভাই, আমি প্রথম এই যে সমীকরণ ছিল আর দ্বিতীয় যে সমীকরণটা ছিল, এই যে আলফা ইজ ইকুয়াল গামা ভাগ 3, আবার আলফা ইজ ইকুয়াল বিটা ভাগ 3, যেহেতু একই জিনিস সেই জন্য আমি 3টাকে একই লিখছি। একই লেখার পর 6 দ্বারা সবাইকে গুণ করছি। তো সবাই বুঝতে পারলে বলো, এরপরের অঙ্কটাতে যাব। এরপরে অঙ্কটা করলে মোটামুটি তোমাদের একটা ভালো একটা মার্ক তোমরা গেইন করতে পারবা, সমস্যা নেই। আজকের ক্লাস থেকে গেইন করতে পারবা। প্লাস হচ্ছে আমি ক্লাসটা শেষে নোট দেবো, এটা আমি ক্যালিগ্রাফি পাঠশালা পেজে হয়তো দেবো, নোট দেবো, আর হচ্ছে 2টা ক্লাসের লিঙ্ক দেবো। তোমরা ওই 2টা ক্লাসও দেখবা। ওই 2টা ক্লাসে ই ইকুয়াল এমসি স্কোয়ারের প্রমাণটা আছে। তোমরা অনেকেই কিন্তু ই ইকুয়াল এমসি স্কোয়ার এই প্রমাণটা বোঝো না, কিন্তু আমি কিন্তু ওই ক্লাসে অনেক সুন্দর করে এই প্রমাণটা আমি বুঝাই দিচ্ছি, মনে রাখার অনেক টেকনিক বলে দিচ্ছি। ঠিক আছে? তো প্রমাণটা মোটামুটি 3 পৃষ্ঠার প্রমাণ কিন্তু। সো সেই জন্য ক্লাসটা দেখিও সবাই। ঠিক আছে? কারণ আজকে যদি আমি ক্লাসে করাতে থাকি, তাহলে কিন্তু তোমরা তোমাদের মতো করে বুঝতে না। দেখা যাচ্ছে এখানে কেউ মানে কম বোঝো, তাকে আস্তে আস্তে বোঝাতে হবে, আবার এখানে আছে কেউ একটু বেশি বোঝো, তাকে স্পিডে বোঝাতে হবে। সেজন্য ভিডিও যদি রেকর্ড দেই আমি তোমাদেরকে, তাহলে সেটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেখতে পারবা। ঠিক আছে? সো বেটার হয় এরপরে অঙ্কটা করাই দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে ওই জিনিসটা দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, এই অঙ্কটার অনেক কয়টা প্রক্রিয়া আছে, মানে অনেক কয়টা নিয়ম আছে যে এই অঙ্কটা আর কি সমাধান করা যায়। সো আমরা নর্মালি আমি নিজেও যখন এটা পরীক্ষা দিয়েছিলাম আমার সময় এটা আসছিল, তো আমি এভাবেই করছি, কই আমার তো কোনো সমস্যা হয়নি। তো তোমরাও এভাবেই করবা। ঠিক আছে? কারণ এইভাবে করলে খুব একটা সমস্যা হবে না। তো এরপরে আমি একটা চমৎকার ম্যাথ করব, খুবই ছোট্ট ম্যাথ। হ্যাঁ, তবে এই ম্যাথটা কালকে ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ এটা কালকে আসবে। এটা রচনাও আসতে পারে, রচনায় আসলে তো কপাল। আবার এটা আমাদের সংক্ষিপ্তেও আসতে পারে, সংক্ষিপ্তে আসলে ভাগ্য খারাপ। কিন্তু রচনায় যখন আসে আমি দোয়া করি এইটাই, যেন আল্লাহ তোদেরকে এটা রচনায় দিয়ে দেয়, কারণ খুবই সহজ একটা ম্যাথ।
আমি ম্যাথটা বলতেছি, এটা অষ্টম অধ্যায়ের ম্যাথ। কত অধ্যায়ের ম্যাথ? অষ্টম অধ্যায়ের ম্যাথ। এটা আমি কখনো করাইনি ক্লাসে, যার কারণে এটা করাই দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু অষ্টম অধ্যায় দেখো, এই ম্যাথটা সবাই পারো কিনা। আশা করি সবাই এটা পারো বা সবাই শুনছো। একটি প্রিজমের প্রতিসরণ, একটি প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এটা কে কে পারো? এটা কে কে পারো বলো? এটা তোমরা কে কে পারো? এটা কি সবাই পারো? বলো, সবাই কি এটা পারেন? সবাই কি পারো এটা বলো? পারি না। তোরা জীবনে তাহলে কি পারিস রে? হ্যাঁ রে, পারি ভাই। যারা পারেন না তারা জীবনে আসলে কি পারেন বলে। আচ্ছা দেখেন, যারা পারেন তাদেরকে একটা কথা বলি। এই প্রমাণটার কিন্তু একটু মানে এই যে এখানে যে 60 ডিগ্রি দেওয়া আছে কিংবা √2 দেওয়া আছে না, এই জিনিসটা কিন্তু দেওয়া থাকবে না। আমি দাঁড়ান, আপনাকে একটা কোশ্চিন আমি দেখাচ্ছি। এইটা আমার চোখে পড়ছিল যে আমি একদিন বোর্ড কোশ্চিন করতেছিলাম, তো বোর্ড কোশ্চিন করতে করতে দেখলাম একটা হুট করে একটা কোশ্চিন দেখলাম। তো ওই কোশ্চিনটা দেখলাম অনেকবার আসছে, কিন্তু বুঝতে পারলাম না যে ওই কোশ্চিনটা আসলে কী। তো তারাও কোশ্চিনটা একটু খুঁজি দেখি। ওই কোশ্চিনটা একটু দেখি, খুঁজি বের করি। যেমন এই যে দেখো, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, এই প্রশ্ন নাম্বার 24টা ভালো করে লক্ষ্য করে দেখো। একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তাহলে দেখো তো, আমার বোর্ডে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আর হচ্ছে তোমার এখানে যে অঙ্কটা, দুটা কিন্তু সেম অঙ্ক, বুঝছো? 24 নম্বর অঙ্কটা আর বোর্ডের অঙ্কটা দুটা কিন্তু সেম, কিন্তু এই 24 নম্বর অঙ্কে কিন্তু কোণ উল্লেখ না করে শুধু বলছে কি একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কত হবে, এইটা বের করতে বলছে। আরও এরকম কোনো ম্যাথ আছে কিনা? যেমন আরেকটা ম্যাথ আসছে এইভাবে, দেখো একই টাইপের ম্যাথ, তবে এটা আসছে হলো 25 নাম্বারটা, একটু লক্ষ্য করো। এখানেও কিন্তু কোনো কোণ উল্লেখ করেনি, শুধু লেখছে কি একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক 1.52 হলে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কত। তার মানে দেখো তো, একটা সমবাহু ত্রিভুজের যখন কথা বলবে, আমরা কিন্তু সবাই নর্মালি জানি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কিন্তু সমান এবং সেটা হবে 60 ডিগ্রি করে। তাহলে এখানে আর কোণ উল্লেখ করতে হচ্ছে না। তাহলে এভাবে কিন্তু কোশ্চিন পরীক্ষা থাকবে। তাহলে এভাবে যদি কোশ্চিন থাকে আপনারা কিন্তু কেউ আবার ফেলে আসিয়েন না। তাহলে আমরা কি জানি, একটু আগে আপনাদেরকে একটা প্রমাণ দিছিলাম, এইটা μ=sin। দেখেন এই প্রমাণটা অনেকেই আমার মতো ভুলে যান, তো আমি একটা টেকনিক বের করছি, সেটা হলো যেমন তাই কি হলো, এটা μ=sin a/2 আমারও কিন্তু এটা মনে থাকে না। সো আমি কি করলাম, ঠিক আছে, এরপরে এর সাথে একটা ∇m যুক্ত করলাম। এই ∇m এর মানটাই আমাদেরকে বের করতে বলছে যে ন্যূনতম বিচ্যুতি কোণ কত, বা ∇m এর মান কত আর কি, এটাই তো বের করতে হবে, তাই না? তো দেখো, আমি সূত্রটা সহজে লিখলাম এবং আপনাদের কিন্তু এটা অষ্টম অধ্যায়ের প্রমাণেও আছে আর কি, যে μ প্রমাণ করো sin a প্লাস হচ্ছে ∇m ডিভাইডেড বাই 2 a ডিভাইডেড বাই 2, ঠিক আছে? গেল কই, ∇m ডিভাইডেড বাই 2 ∇m ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো দেখেন, শুরু করি তাহলে। এখানে কোনো কাজ নাই, শুধু জাস্ট ঘষাঘাস মান বসাই দিবা। তো আমাদের প্রথমে এইটার মান দেওয়া আছে এখানে কত, √2। তুমি একটু আগে আরেকটা অঙ্কে দেখছিলে কত দেওয়া ছিল, 1.52, তাই না? যদি 1.52 থাকে তাহলে 1.52 বসাবা।
আর যদি √2 থাকে তাহলে √2 বসাবা। তারপর এখানে সাইন এর মান হচ্ছে 60 প্লাস হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই 2, আর এখানে কত হবে 60 ডিভাইডেড বাই 2, তারপর √2 মান বসাই দিলাম। দেখো এ কোণ, এ দ্বারা কি বোঝাচ্ছে, একটা কোণের মান বোঝাচ্ছে। তাহলে এখানে কোণের মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে হলো 60 ডিগ্রি, যার কারণে এ 60 প্লাস হচ্ছে কত ডেল এম ডিভাইডেড বাই 2, আবার 60 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন যদি আমি এখানে উপরে একটু যা আছে তাই থাক, সমস্যা নাই, নিচে একটু কাজ করি, নিচে একটু লেখা যায় একেবারে কি লেখা যায়, সাইন 30 ডিগ্রি লেখা যায় না? তো সাইন 30 ডিগ্রির মান কত, এভাবে না লিখে একেবারে আমি হাফ লিখি, কারো কি সমস্যা হবে বলেন? এইটা সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি না, এটাকে একেবারে হাফ লিখলাম। তাহলে এর পরবর্তী লাইন দেখো, বাহ, তাহলে এখানে √2 আছে আর এখানে কি আছে, হাফ আছে। তাহলে √2 যা আছে তাই থাক, তাহলে হাফটা এর সাথে আসে কি হবে, গুণ হবে না, কারণ হাফটা এখানে কি আকার আছে, ভাগ আকারে, ভাগটা এর সাথে এসে গুণ হইলো। তাহলে এখন এখানে পড়ে থাকবে কি, সাইন তোমার 60 প্লাস হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই হচ্ছে কত 2। দেখো ঠিক আছে, এতটুকু এই হাফটা এর সাথে গুণ করছি, আর এখানে যা ছিল এই যে সাইন 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 তাই আছে। এবার আমরা একটু দেখি যে এখানে কোনো কাজ করা যায় কি না। এখানে একটা কাজ করা যায়, কি কাজ দেখো, যে উপরে আমি √2 চলে যাবে, আর নিচে যে 2টা আছে না, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে √2টা এটা কিন্তু উপরে চলে গেছে, হ্যাঁ এই যে উপরে, আর এই যে 2টাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, √2 ইন্টু হচ্ছে √2 লিখতে পারি এভাবে। তাহলে লিখলাম, তারপরে এখানে যা আছে তাই। এইটা যদি কালকে আসে, আল্লাহ আল্লাহ করি যেন কালকে এটা আসে, কালকে আসলে তো ভাই 8-এ 8, মানে পাস তো নিশ্চিত, কোনো কথাই নেই। আল্লাহ আল্লাহ করি যেন এটা কালকে পরীক্ষা আসে, সবাই দোয়া কর। এই যে দেখ সহজ না, খালি 2টাকে ভাই ভাঙাইছেন আপনি, √2 ইন্টু √2 লেখাই যায়, 2কে √2 ইন্টু √, লেখাই যায়, কারণ √2 ইন্টু √2 গুণ করলে কত হবে, √2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে আবার কত 2 না, সেজন্য আমরা 2কে কি লিখি, √2 ইন্টু √2। তাহলে এবার আসো তো, এবার কিন্তু আমরা আরেকটা কথা লিখতে পারি যে এই যে কত এখানে 1 ডিভাইডেড বাই √2, আমরা কিন্তু 1 ডিভাইডেড বাই √2টাকে লিখতে পারি আবার সাইন 45 ডিগ্রি, আর এখানে কত হবে সাইন 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2। তাহলে এখন আসো যে সাইন আর সাইন উভয় দিক থেকে যদি কাটা যায়, সাইনের সাইন যদি উভয় দিক থেকে কাটা যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 45 ডিগ্রি ইন্টু 60 ডেল এম 2। তাহলে এই 2টা এর সাথে গুণ হবে, তাহলে 45 সাথে আবার গুণ করলে কত হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এখানে কত হবে ডেল এম। তাহলে এক কথা আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল এম ইজ ইকুয়াল 90-এর সাথে যদি 60 ডিগ্রি কি দেই বাদ দেই, এখানে তুমি চাইলে ডিগ্রি দিতে পারো অ্যাড করে, সমস্যা নেই, বাদ দেই, তাহলে কত হবে এত ডিগ্রি অ্যান্সার। এটাই না অ্যান্সার 60 ডিগ্রি। দেখো নিচে দেখা যাচ্ছে কিনা, দেখো আল্লাহ আল্লাহ করি যেন কালকে সবাই যেন এইটা পাও আর কি, পাইলে তো কোনো কথাই নেই, ইনশাল্লাহ সবাই ভাই এগুলা 100-তে 100, কোনো কথাই হবে না। দেখো সহজ আছে কিনা বলো, খালি ভাই তোমাকে সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখার কিন্তু আমি টেকনিকও বলে দিলাম, যে ডেল তোমার হচ্ছে মিউ ইজ ইকুয়াল সাইন a/2, আবার তুমি সাইন a/2 লিখবা, লিখলাম, তারপর এর সাথে শুধু আরেকটা তুমি এক্সট্রা ডেল এম এইভাবে যোগ করে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে তুমি এর মান জানা আছে, আবার তোমার মিউ এর মানও জানা আছে, তারপর এইভাবে আস্তে আস্তে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আশা করি এটা তোমার কাছে কোনো ব্যাপার না। সো বলো সবাই বুঝছো কিনা? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আমি তাহলে আজকে কি কি করালাম বলো। আমি আজকে প্রথমে আপনাদের প্রথমার্ধের ম্যাথ করাইছি, তারপর আবার প্রথমার্ধের একটা প্রমাণ করাইছিলাম ওই যে ইয়ার সেলসিয়াস কেলভিনের ফারেনহাইটে, তারপরে আর কি করলাম, তারপরে হচ্ছে আবার দ্বিতীয় অধ্যায়ের একটা প্রমাণ করাইছি, তারপরে হচ্ছে আর কি করাইলাম, আর মনে হয় তোমাদেরকে এইটা করালাম, তাই না? সো 4টা করাইছি আর কি। এখন কথা হচ্ছে যে আমি চাইলে আরও করাইতে পারি, যেমন মনে করো তোমাদের E=mc², তারপরে তোমাদের হচ্ছে অবক্ষয়ের যে সূত্রটা আছে ওটার প্রমাণ, ওটাও করাতে পারি, কিংবা আইনস্টাইনের তড়িৎ সূত্রটা আছে তো ওটাও করতে পারি। তো আরও 3টা প্রমাণ কিন্তু আরও করতে পারি, করলে দেখা যায় তোমার পাস এটা নিশ্চিত থাকো ভাই, প্লাস হচ্ছে আরও বেশি মার্ক পাবা আর কি। কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু এখন কয়টা বাজে, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় তোমার 8:30, এখন আমি যদি ব্যয় করি তোমার আরও আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে কিন্তু তুমি একটু ক্লান্ত হয়ে যাবে। তো আমি এখন ক্লাসটা এখন এই মুহূর্তে শেষ করে দেব, যা সাজেশন দিছি তাই পড়বা, এবং আমি তোমাদেরকে ক্লাস শেষে প্রায়
9টা থেকে 10টা রচনামূলকের আমি নোট দিয়ে দেবো, আপনারা সবাই ওই নোটগুলো পড়বেন। আমি মানে বোর্ডে যেগুলো লিখে দিয়েছিলাম না, সবগুলো আমার কাছে নোট আছে, সো এগুলো ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তো এই আজকের ক্লাস আমাদের এতটুকুই। তো সবাই তাহলে ভালোভাবে পরীক্ষা দাও কালকে। হ্যাঁ, কোন দেওয়া না থাকলে, কোন যদি দেওয়া না থাকে, আমি তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে কোন যদি দেওয়া না থাকলে এখানে লেখা থাকবে যে ত্রিভুজটা সমবাহু, এটা লেখা থাকবেই। আর যদি লেখা নাও থাকে তাহলে বুঝবো যে বোর্ড পাগলা হয়েছে, কিংবা বোর্ড মানে কি বলবো যে স্টুডেন্টকে মারার জন্য এই সকল প্ল্যান করতেছে আর কি বোর্ড, বুঝছো? তো কোন দেওয়া থাকবে ভাই, কোন না দেওয়া থাকবে এমনটা না, কোন দেওয়া থাকবে। লাস্ট 3 লাইন বুঝিয়ে দেন ভাইয়া। দেখেন লাস্টের 3 লাইন আমি এখান থেকে এই যে এই হাফটা এর সাথে গুণ করছি, হ্যাঁ এই যে গুণ হয়েছে, আর এখানে এই যে সাইন কোন মান যা আছে তাই আছে। তো এখানে এই যে রুটটা উপরে গেছে, আর এখানে 2টাকে আমরা সাধারণত কি লিখতে পারি, √2 × √2 লিখতে পারি কিনা সেটা বলো। 2টাকে কিন্তু √2 × √2 লেখা যায়, তাহলে √2 কাটা, তাহলে 1/√2, আর এখানে যা আছে তাই তো আছে। আবার দেখো এই যে 1/√2, এটা মানে আবার জানি আমরা কত, সাইন 45 ডিগ্রি, যার কারণে আমি এখানে কি লিখছি সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি, আর এখানে কি আছে সাইন, এই যে একটা কোণ, তাহলে সাইন আর সাইন উভয় দিক থেকে কাটা, তাহলে সাইন আর সাইন উভয় দিক থেকে কাটা গেলে এখানে 45 ডিগ্রি, আবার এখানেও কি 45 ডিগ্রি। আর এখানে এই যে কোণের মানটা যা আছে কত 60 প্লাস তোমার ∆m ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তাহলে 2টা এখানে কি আকার আছে ভাগটা এখানে এসে গুণ হলো, তাহলে 45 সাথে গুণ হলে কত হয় 90 ডিগ্রি, আর এখানে কত 60 ডিগ্রি প্লাস হচ্ছে ∆m, 60 ডিগ্রিটা এখানে যোগ আকার আছে, যোগটা এদিকে এসে যদি বিয়োগ হয় 90 সাথে তাহলে কত হবে 30। এই হলো বিষয়। তো সবাই তাহলে ভালো থাকো। হ্যাঁ, আর অবশ্যই সবাইকে আমি বলবো যে তোমরা সবাই এখনও যারা 3য় পর্বে ভর্তি হওনি, 3য় পর্বে দ্রুত ভর্তি হয়ে যাও, এবং 3য় পর্বে ভর্তি হয়ে আমাদের এই যে প্রতিযোগিতাটা আছে এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবে, ঠিক আছে? আমি কিন্তু কালকে আপনাদেরকে বলে দিয়েছি যে আমাদের কিন্তু এটা ফার্স্ট টাইম, আমরা কিন্তু যদি দেখি যে আপনারা এটাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতেছেন, তাহলে আমরা কিন্তু এর পরের বার এই যে প্রাইস মানিটা 5,000 টাকা থেকে 50,000 টাকা করে দিতে পারি, ঠিক আছে? অনেকে শুনে হয়তো বা চমকে যাচ্ছ, কিন্তু চমকের কিছু নাই এখানে। আসলে জেনারেল সেক্টর এগুলো হরহামেশা হয়, কিন্তু বাচ্চাদেরকে এভাবে পরীক্ষা নেওয়া হয়, এরকম কিন্তু 1 লক্ষ টাকার তোমার মনে করো যে ল্যাপটপ গিফট করা হয় কিংবা ট্যাবলেট গিফট করা হয়। সো আমাদের ডিপ্লোমা সেক্টরে সেটা কিন্তু হয় না, তাই না? তো আমরা যেটা করতেছি এখন, তোমাদের যে মেধা রয়েছে সেই মেধাটাকে খাটিয়ে যাতে করে তোমরা এই পুরস্কার বা প্রাইজ মানিটা নিতে পারো, সেটা আমরা করতেছি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা 3য় পর্বে এখনও ভর্তি হওনি, যেহেতু এখানে সবাই মোটামুটি মনে হয় 3য় পর্বেই রয়েছে, তো 3য় পর্বে আমাদের সাধারণত ভর্তি ফি সবাই জানো যে মোটামুটি ভর্তি ফি, অনেকে যারা জানো না জানাই দিচ্ছি, ভর্তি ফি হচ্ছে বর্তমানে 1350 টাকা, 50 টাকা। আর 50 জন এখনও হুডি পাবে আর কি, আর 50 জন আছে আর কি, 50 জন হুডি পাবে। অলরেডি 200 জন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? হুডি পাবে, আরও 50 জন হুডি পাবে। আমি টার্গেট দিয়েছিলাম শুধুমাত্র হুডি দেবো হলো 150 জনকে, 150 জনকে শুধু হুডি দেবো, কিন্তু তোমাদের রিকোয়েস্ট করতে করতে আমি সেদিন আরও 100 জনকে বেশি করে দিছি। তোমরা অনেকেই বলছো ভাই উপবৃত্তি দেয়নি, কিন্তু উপবৃত্তির আশা এখন থাকিও না, বুঝছো? উপবৃত্তি কবে দিবে তার ঠিক এনে নাই। তাহলে এখন দেখো ভর্তি ফি তোমার 1350 টাকা, এটা দিবা, আর এখানে আর তোমার কোনো কাজ নাই। এখন এই ভর্তি ফি ভর্তি হওয়ার পরেই তুমি তো এখানে মোটামুটি মনে করো যে সার্ভিসগুলো পাচ্ছ কয় মাসে, 4 মাসের একটা সুন্দর সার্ভিস পাচ্ছ। বাট এইবার সার্ভিসটা সব থেকে ব্যতিক্রম সার্ভিস হবে আমাদের এইবারের। এই যে মেগা ক্লাসটা তুমি করতেছো আজকে, যারা আর কি পেইড গ্রুপের হবে বিশেষ করে, তাদের মেগা ক্লাস পরীক্ষার 20 দিন আগেই শেষ। যেমন আমি আমার সিভিল ডিপার্টমেন্ট পরিচালনা করি 4th সেমিস্টারে, তো সিভিলে যারা আছে তাদের আমি 10 দিন 20 দিন আগে মেগা ক্লাস সব শেষ করে দিচ্ছি, আমি কমপ্লিট করে দিচ্ছি। এবার 3rd ডেরও ওইটা করা হবে, কঠোরভাবে আপনাদেরকে পরিচালনা করা হবে। এইবার এরপরে যেটা হবে, আপনাদের মিড টার্মের আগেই আপনাদের প্রায় 70% থেকে 80% সিলেবাস কমপ্লিট করা হবে। আগের বার হয়তো কি তোমার মনে করো যে
আমরা মিড টার্মে অনেকের বলতো ভাই 6 থেকে 7 করাম বা অর্ধেক করাম, 50% আসছে, ওইভাবে করাতাম। বাট এবার ওইটা করবো না, আমরা মোটামুটি এবার 80% শেষ করে দেবো, বাকি মনে করো 3-4টা অধ্যায় লাস্টে করাই দিয়ে আমরা মেগা ক্লাস শুরু করবো। তারপরে আমরা এবার 3 নাম্বার যে সার্ভিসটা দেবো সেটা হলো যে প্রত্যেক ক্লাস শেষে আমরা, সেটা ইম্পর্টেন্ট হোক আর আনইম্পর্টেন্ট হোক, প্রত্যেক ক্লাস শেষে সাজেশন পাবা। এবং আরও এদিকে আরও যেগুলো অফার দেবো সেটা হলো 4 নম্বরে সাজেশন বই ভর্তির পরেই পাবা, অর্থাৎ তোমাদের ক্লাস যে শুরু হবে, ক্লাস শুরু হওয়ার সময় সাজেশন বই পেয়ে যাবা। নতুন করে আর এই যে পরীক্ষার সময় এসে তোমাকে সাজেশন চাইতে হবে না। এটা কিন্তু আমি সেকেন্ড ইয়ারকে দিছি, তাও এরা বোকামো করতেছে, বাট এইবার খুবই স্ট্রিক্ট। এবার আরও একটা বিষয় তোমাদের জন্য এবার বলে দেই, যারা ক্লাস করবে না রেগুলার তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্লাস করতে হবে, ক্লাসে অ্যাটেন্ড সবাইকেই থাকতে হবে। ক্লাসে অ্যাটেন্ড না থাকলে পরবর্তীতে তারা কি করে, তারা এই যে দেখো পরীক্ষার সময় আসছে, এই পরীক্ষার সময় আসে গ্রুপে হুড়াহুড়ি শুরু করে দেয় যে ভাই ওইটা কই, এটা কই, ক্লাস পাই না, ওটা নাই, কিন্তু সবই নেওয়া হয়েছে এইদিকে। আবার আরেকটা মজার ব্যাপার কি, পঞ্চম যেটা পার্ট মেইন, সেটা হলো যে আপনাদেরকে সবাইকে মিড টার্মের আগেই ভর্তি হতে হবে, এইটা হলো আমাদের লাস্ট ডেট। এবার মিড টার্মের পর যদি কেউ বলো যে ভাই আমাকে ভর্তি নেন, আমি 1500 টাকা দিচ্ছি, হবে না। কারণ তোমাকে মিড টার্মের পর আমি ভর্তি করাবো, তুমি গ্রুপে বলতেছো ভাই ক্লাস কই, ভিডিও কই, কিছু খুঁজে পাই না, তখন তো তোমাকে আবার বোঝাতে আমার 1 মাস চলে যাবে। তোমাকে কি আমি বোঝাবো নাকি ক্লাস নেব, কোনটা? তো সেই জন্য এবার মিড টার্মের পর আপনাদের মধ্যে থেকে কেউ ভর্তি হতে পারবেন না। আপনারা যদি বলেন যে ভাই তাহলে আপনাদের যে কোর্স ফি এটা কি কমবে না, ইনশাল্লাহ মিড টার্মের আগে একটু পরিমাণে আমি কমাই দেবো, তবে বেশি কমবে না, সামান্য পরিমাণে কমবে। কারণ থার্ড সেমিস্টার আপনারা খুব ভালো করেই জানেন, যদি বইগুলো দেখেন আর কি বা খুলেন তাহলে বুঝতে পারবেন যে থার্ড সেমিস্টারটা আসলে কতটুকু হার্ড বা কতটুকু ইজি। ঠিক আছে, বিশেষ করে যারা সিভিল আছেন, ইলেকট্রিক্যাল আছেন, কম্পিউটার আছেন, কিংবা মেকানিক্যালে আছেন বা পাওয়ারে আছেন, যে কোনো ডিপার্টমেন্ট, এবার কিন্তু ডিপার্টমেন্ট সাবজেক্ট আছে। সিভিলরা কিন্তু কখনো ডিপার্টমেন্ট সাবজেক্ট চোখেও দেখেনি, বাট এবার তারা স্ট্রাকচারাল, মেকানিক্স, সার্ভেইং এগুলো কিন্তু ডিপার্টমেন্ট সাবজেক্ট পাবে। এগুলোর ক্লাস কিন্তু আমি নেবো ব্যক্তিগতভাবে। তারপরে তোমার ইলেকট্রিক্যালের তোমার যে সার্কিট আছে, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আছে, পাওয়ার ইলেকট্রনিক্স আছে, তারপরে পাইথন প্রোগ্রামিং আছে। সো এরকম এক্সট্রা অনেকগুলো সাবজেক্ট আছে, এবার কিন্তু থার্ডে ইনক্লুড হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে আমরা আশা করি যে এই সার্ভিসগুলো বেস্টের থেকে বেস্ট দেব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এইবারের বিষয়গুলো খুবই কঠোরভাবেই দেখা হবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম কিছু সিক্রেট বিষয় আছে। এবার ভিডিওর লাইভ কোয়ালিটি প্লাস হচ্ছে সাউন্ড কোয়ালিটি সব কিছু এবার উন্নত করার চিন্তা ভাবনায় রয়েছে আর কি। তো ঠিক আছে, হ্যাঁ, বেশি কথা না বলি, সবাই তোমার তাহলে পড়াশোনা করো, হ্যাঁ। এবং যারা আর কি ভর্তি হতে চাচ্ছ, হ্যাঁ, তাদের জন্য একটু নাম্বারটা দিয়ে দিই। যারা ভর্তি হতে চাচ্ছ তারা একটু হচ্ছে নাম্বারটা নিয়ে রাখো। ভর্তি হতে যাচ্ছ তারা হচ্ছে এই নাম্বারটাতে নিয়ে রাখো। এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশ, নগদ বা হচ্ছে রকেট, #4910, তাহলে 01921214910, ঠিক আছে। তোমরা হচ্ছে এই নাম্বারে বিকাশ অথবা নগদে তোমরা হচ্ছে সেন্ড মানি করে ভর্তি হতে পারবা। আরও বিস্তারিত জানতে তোমাদেরকে অবশ্যই পেজে নক দিতে হবে, পেজে মেসেজ করতে হবে। ওকে, ইয়েস, অবশ্যই নোট দেবো, হ্যাঁ, ক্লাসটা শেষে আমি নোট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ভালো থাকো সবাই।